একজন ব্যক্তি যখন যমুনা সেতুর কাজে গিয়েছিলেন তখন তার সঙ্গে এমন কিছু ঘটে যা আজও তিনি ভুলতে পারেনি। যমুনা সেতুর কিনারায় তাদের ক্যাম্প। রাত তখন প্রায় 2টা। হঠাৎ ঘরের পেছন থেকে এক অদ্ভুত আওয়াজ ভেসে আসে। প্রথমে তিনি ভেবেছিলেন নদীর ঢেউ শব্দ, কিন্তু জানালার ফাঁক দিয়ে বাইরে তাকাতেই দেখলেন কুয়াশার মধ্যে এক অদ্ভুত মানুষ দাঁড়িয়ে আছে। লোকটি ধীরে ধীরে মাথা তুলে তাকালো, আর তখনই তিনি বুঝতে পারলেন ওটা কোনো মানুষ না। অন্তত যাই হোক, মানুষের মতো কিছু হতে পারে না। সেই মুহূর্তে আরিফ ভাই বুঝলেন দরজা খুললেই হয়তোবা আর ভোর দেখা হবে না। একটু পর খুব নিচু গলায় সেটি বলল, আমি তোকে নিয়ে যেতে এসেছি, আয়, আমার কাছে আয়। কথাটা শোনার পর তার বুকের ভিতর কাঁপন শুরু হয়ে যায়, কারণ সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল সামনে যা দাঁড়িয়েছিল সেটার চেহারা হুবহু তার মতো দেখতে। কিন্তু আমি তো ভেতরে, কিন্তু আমার মতো দেখতে বাহিরে, তাহলে কে? বন্ধুরা, তারপর সেই রাতে সেই ব্যক্তির সঙ্গে কি কি হয়েছিল, তিনি যা দেখেছিলেন তা মূলত কি, সম্পূর্ণ জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এবং আপনারা কে কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। বাকি গল্প শুনবেন সহকর্মী রেহানের কণ্ঠে। যমুনা নদীর উপর দাঁড়িয়ে থাকা যমুনা সেতুকে দূর থেকে দেখলে আজও মনে হয় মানুষের ইচ্ছাশক্তি প্রকৃতির বুকের উপর স্থায়ী ছাপ রেখে গেছে। দিনের আলোয় সেতুর গায়ে সূর্যের আলো পড়ে চকচক করে, দূর থেকে ট্রাক যায়, বাস যায়, মানুষের জীবন চলতে থাকে একদম স্বাভাবিকভাবে। কিন্তু রাত নামার পর সেই একই সেতুকে দেখে মনে হয় দিনের পৃথিবী আর রাতের পৃথিবী আলাদা। বিশেষ করে শীতের শেষ ভাগে, যখন নদীর ওপর কুয়াশা নেমে আসে, বাতাসে কাঁচা পানি আর শ্যাওলার গন্ধ জমে থাকে, তখন এই পুরো অঞ্চলটা এমনভাবে বদলে যায় যেন চারপাশের সব শব্দ দূরে সরে গিয়ে শুধু নদীটা একা জেগে থাকে। স্থানীয়রা বলে যমুনা দিনে নদী, কিন্তু রাতের পর সে শুধু নদী থাকে না। তখন সে মনে রাখে কাকে সে নিয়েছে, কাকে সে ফিরিয়েছে, আর কাকে এখনো ডাকা বাকি। এই ঘটনাটা আমি শুনেছিলাম আরিফ ভাইয়ের মুখে। আরিফ ভাই পেশায় সিভিল ইঞ্জিনিয়ার, বাস্তববাদী মানুষ। তার কথাবার্তা সবসময় হিসেব মতো, যুক্তিমতো। বহু বছর সরকারি বড় প্রকল্পে কাজ করেছেন, দুর্গম জায়গায় থেকেছেন, নদী, পাহাড়, বাঁধ সব জায়গার অভিজ্ঞতা আছে। তিনি নিজেই বলতেন, অন্ধকার জায়গায় মানুষ ভয় পায় কারণ তার মস্তিষ্ক ফাঁকা জায়গা পূরণ করতে কল্পনা তৈরি করে। কিন্তু আশ্চর্যের বিষয়, যমুনা সেতুর কথা এলেই তার গলার ভেতর এক ধরনের শুকনো টান তৈরি হতো, যেন একটা অংশ তিনি এখনো বলতে চান না। তবু এক রাতে অনেক অনুরোধের পর তিনি পুরো ঘটনা খুলে বলেন, আর বলেন তিনি যতদিন বেঁচে থাকবেন সেই 3টে রাত ভুলবেন না। সময়টা 2008 সালের শেষ দিক। যমুনা সেতুর আশেপাশের নদী শাসন, পিলারের আশেপাশের মাটি শক্ত করা আর কিছু রক্ষণাবেক্ষণের জরুরি কাজ চলছিল। আরিফ ভাইকে কয়েক মাসের জন্য টাঙ্গাইল প্রান্তে থাকতে হয়। তখন সেতুর আশেপাশে এত আধুনিকতা ছিল না। বিস্তীর্ণ চর, কাশবন, বালুর স্তূপ, দূরে মাঝে মধ্যে জেলের নৌকা, আর মাইলের পর মাইল ফাঁকা অন্ধকার। সরকারি অস্থায়ী কোয়ার্টার বানানো হয়েছিল বাঁধের পেছনে। টিনের ঘর, ছোট অফিস, পাশে জেনারেটর, আর চারদিকে এত নীরবতা যে রাতের পর মনে হতো শব্দ করাও বেমানান। দিনে শ্রমিকদের চিৎকার, ক্রেনের শব্দ, মাটি খোঁড়ার আওয়াজ সব মিলিয়ে জায়গাটা স্বাভাবিক ছিল। কিন্তু সন্ধ্যের পর সূর্য ডুবলেই বাতাসের ভেতর অদ্ভুত একটা পরিবর্তন আসত, যেন নদী দূর থেকে নিঃশ্বাস ফেলছে। প্রথম দিনই স্থানীয় প্রহরীর একটা নিয়ম জানায়, রাত 10টার পর বাঁধের নিচে নামা যাবে না, নদীর দিকে আলো ফেলা যাবে না, কেউ দূর থেকে ডাকলে সাড়া দেওয়া যাবে না। আরিফ ভাই মজা করে বলেছিলেন, এত নিয়ম, ডাকাত আছে নাকি? তখন বৃদ্ধ প্রহরী কাদের আলী শুধু মুখ তুলে বলেছিল, ডাকাত হলে অন্তত মানুষ দৌড়ে পালায় স্যার, কিন্তু কিছু জিনিস আছে যেগুলো কাছে আসার আগে মানুষকে দাঁড় করিয়ে রাখে। কথাটা বলে সে আর কিচ্ছু বলেনি, কিন্তু তার চোখে এমন এক ধরনের ভয় ছিল যা অভিনয় না। দ্বিতীয় রাত থেকেই অদ্ভুততা শুরু হয়। রাত প্রায় 11টা, বাইরে বাতাস থেমে গেছে। জেনারেটরের আলো নিভে যাওয়ার পর ঘরে ছোট আলো জ্বলছিল। হঠাৎ আরিফ ভাইয়ের ঘুম ভাঙে, কারণ তিনি স্পষ্ট শুনতে পান বাইরে কেউ হাঁটছে। শব্দটা মানুষের পায়ের মতো নয়, যেন ভেজা কিছু শুকনো বালুর ওপর দিয়ে টেনে নেওয়া হচ্ছে, ধীরে, বিরতি দিয়ে, আবার ধীরে। তিনি বিছানা থেকে উঠে জানালার পর্দা একটু সরান।
বাইরে কুয়াশা জমেছে। সেই কুয়াশার ভেতর দিয়ে একটা লম্বা অবয়ব নদীর দিক থেকে কোয়ার্টারের দিকে এগোচ্ছে। প্রথমে মনে হয় মানুষ, তারপর কয়েক সেকেন্ডে বোঝা যায় না, অবয়বটা অস্বাভাবিক লম্বা, 7 ফুট, হয়তো তারও বেশি। শরীরের ওপর ভেজা কাপড়ের মতো কিছু ঝুলছে, কিন্তু নিচে পা নেই। মনে হচ্ছে বালুর ওপর দিয়ে না হেঁটে বালুর সামান্য ওপরে ভাসছে। সবচেয়ে ভয়ঙ্কর, তার চলার মধ্যে কোনো শব্দ নেই, অথচ একটু আগে হাঁটার শব্দ ছিল। অবয়বটা এসে থামে, ধীরে মাথা তোলে। আরিফ ভাই বলেন তিনি স্পষ্ট অনুভব করেন জিনিসটা জানালার ভেতর তাকিয়ে আছে। কুয়াশার ভেতর দুটো ফ্যাকাশে বিন্দুর মতো কিছু দেখা যাচ্ছিল। কয়েক সেকেন্ড পর সেটা মিলিয়ে যায়, যেন ছিলই না। পরদিন সকালে ঘটনাটা তিনি কাউকে বলেন না, কিন্তু দুপুরে নদীর ধারে কাজ করতে গিয়ে শ্রমিকদের একজন চিৎকার দেয়, বালুর ওপর অদ্ভুত ছাপ। সবাই গিয়ে দেখে মানুষের পায়ের মতো, কিন্তু অস্বাভাবিক বড়। প্রতিটি ছাপে 6টি আঙুল, আর ছাপগুলো নদীর দিক থেকে এসেছে, কিন্তু মাঝপথে এসে হঠাৎ শেষ, যেন জিনিসটা উঠে এসে বাতাসে মিলিয়ে গেছে। স্থানীয় মাঝিরা কাজ বন্ধ করে দেয়। তাদের একজন বলে, আজ রাতে পানি চুপ থাকবে না। এই কথার মানে কেউ বুঝতে পারে না। সেই রাতে সোহেল সাহেব, যিনি আরিফ ভাইয়ের সঙ্গে একই কোয়ার্টারে ছিলেন, অদ্ভুত চুপচাপ ছিলেন। অনেক জিজ্ঞেস করার পর তিনি বলেন 3 বছর আগে এখানেই এক সার্ভেয়ারে নিখোঁজ হয়েছিল। শেষ রাতে সে নাকি বারবার বলছিল জানালার বাইরে কেউ দাঁড়িয়ে থাকে, কিন্তু কাছে গেলে দেখা যায় না। সকালে তার বিছানা খালি পাওয়া যায়, দরজা ভেতর থেকে বন্ধ ছিল, শুধু মেঝেতে কাদা আর শ্যাওলার গন্ধ ছিল। তখনও কেউ ব্যাপারটা গুরুত্ব দেয়নি। তৃতীয় রাত, রাত 2টার কাছাকাছি। বাইরের সব শব্দ বন্ধ হয়ে যায়। নদীর ঢেউ নেই, বাতাস নেই, যেন পুরো এলাকা নিঃশ্বাস বন্ধ করে আছে। ঠিক তখন দরজায় প্রচণ্ড আঘাত, ধাম ধাম ধাম। মনে হচ্ছিল বাইরে থেকে কেউ ভারী লোহার কিছু দিয়ে দরজা ভাঙছে। সোহেল সাহেব উঠে বসেই কাঁপতে শুরু করেন। আবার আঘাত, তারপর দরজার নিচ দিয়ে পানি ঢুকতে থাকে, কালচে পানি। ধীরে ধীরে ঘরের ভেতর ছড়িয়ে পড়ে, অথচ বাইরে বৃষ্টি নেই, নদীও অনেক দূরে। পানির গন্ধ, পচা শ্যাওলা, লোনা কাদা, আর যেন পুরনো মৃত শরীরের মতো ভারী গন্ধ। ঠিক তখন বাইরে থেকে গলা আসে, খুল দরজা। গলাটা মানুষের মতো, কিন্তু গভীর, যেন অনেক নিচ থেকে উঠে আসছে। আবার খুলে দে। সোহেল সাহেব প্রায় কাঁদতে কাঁদতে বলেন, দরজা খুলবেন না, কোনোভাবেই না। জানালার কাছে তখন লম্বা একটা ছায়া উঠে আসে, এত লম্বা যে জানালার উপরের কাঠ পর্যন্ত ছুঁয়ে যায়। তারপর ধীরে একটা হাত কাঁচে লাগে, 6 আঙুল, লম্বা, চিকন, ভেজা। কাঁচ বেয়ে পানি নামে। ঠিক তখনই ঘরের ভেতর একদম পেছনের অন্ধকার কোণা থেকে একই গলা শোনা যায়, দরজা খুলিস না। দুজনেই পেছনে তাকিয়ে জমে যান, কারণ অন্ধকারে একটা অবয়ব দাঁড়িয়ে, একই উচ্চতা, একই ভেজা শরীর, মানে একটা বাইরে আর একটা ভেতরে। সোহেল সাহেব চিৎকার করে মেঝেতে পড়ে যান। আরিফ ভাই স্থির হয়ে দাঁড়িয়ে থাকেন। তখন হঠাৎ ভেতরের অবয়বটা ধীরে ধীরে সামনে আসে। মুখ দেখা যায় না, কিন্তু যেখানে মুখ থাকার কথা সেখানে অন্ধকারের ভেতর 2টো সাদা বিন্দু। আর তারপর সেই অবয়বটা এমন একটা কথা বলে যা আরিফ ভাইকে আজও তাড়া করে। ও বাইরে না, ও তোকে নিতে এসেছে, আমি ফিরতে পারিনি। কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বাইরের আঘাত বন্ধ, ভেতরের অবয়ব মিলিয়ে যায়। কয়েক সেকেন্ড পর জানালার কাঁচে শুধু হাতের ছাপ, তারপর নিস্তব্ধতা। ভোরে দরজা খুলে দেখা যায় দরজার সামনে গভীর টানার দাগ নদীর দিকে গেছে, কিন্তু ঘরের ভেতরের মেঝেতে কাদা দিয়ে লেখা একটা শব্দ, চতুর্থ রাত। এই জায়গাতেই গল্প শেষ হতে পারত, কিন্তু শেষ হয়নি। কারণ সোহেল সাহেব সুস্থ হবার পর শুধু একটা কথা বলেন, আজ রাতে যদি থাকেন আপনি বুঝবেন কেন সবাই যায়।
অথচ সেই দিনই তিনি চাকরি ছেড়ে চলে যেতে চান। কিন্তু প্রশাসনিক কারণে আরিফ ভাইকে আরও এক রাত থাকতে হয়। চতুর্থ রাতেই সবকিছুর বড় টুইস্ট আসে। রাত 1টা পর্যন্ত সব স্বাভাবিক। তারপর হঠাৎ কোয়ার্টারের বাইরে কারোর হাঁটার শব্দ, কিন্তু এবার একটার না, অনেকগুলোর। যেন একসঙ্গে কয়েকজন ভেজা পা টেনে হাঁটছে। জানালার ফাঁক দিয়ে তাকিয়ে আরিফ ভাই দেখেন অন্তত 4টে লম্বা অবয়ব নদীর দিক থেকে আসছে। প্রত্যেকটার উচ্চতা আলাদা, কিন্তু সবার শরীর ভেজা, সবার চলা শব্দহীন, আর মাঝখানে দাঁড়িয়ে আছে একজন মানুষ যার চেহারা খুব পরিচিত। কাছে তাকিয়ে তিনি দেখেন সেটা তার নিজের মতো দেখতে। একই শরীর, একই মুখ, একই জামা। সেই মানুষটা স্থির দাঁড়িয়ে নদীর দিকে তাকিয়ে। তারপর হঠাৎ চারপাশের সব অবয়ব একসঙ্গে মাথা ঘুরিয়ে কোয়ার্টারের দিকে তাকায়। একই মুহূর্তে দরজার বাইরে তার নিজের গলা শোনা যায়, আরিফ, দরজা খোল, আমি বাইরে আছি। ঘরের ভেতর দাঁড়িয়ে থাকা আরিফ ভাই বুঝতে পারেন, যদি দরজা খোলা হয় তাহলে আমি শেষ। এবং বাইরে কে আছে? ভয় আর আতঙ্কে তিনি দরজা না খুলে বিছানার নিচে থাকা টর্চ জ্বালান। টর্চের আলো জানালার দিকে ফেলতেই বাইরে কেউ নেই, কিন্তু কাঁচে 6 আঙুলের 4টি হাতের ছাপ। ভোর হলে কাদের আলী আসে। মেঝেতে কাদা দেখে চুপ করে যায়। তারপর বলে, আজ আপনি চলে যান স্যার, কারণ যারা চতুর্থ রাত দেখে তারা সাধারণত 5ম রাত পর্যন্ত থাকে না। পরে পুরনো নথি ঘেটে আরিফ ভাই জানতে পারেন, ব্রিটিশ আমলে এখানে সেতুর আগে যখন নদীপথ জরিপ হচ্ছিল, তখন এক রাতে 4 জন সার্ভেয়ার নিখোঁজ হয়েছিল। তাদের নামের তালিকায় অদ্ভুতভাবে একটি নাম ছিল, আরিফ উদ্দিন। একই নাম, যদিও সেটা প্রায় 50 বছর আগের রেকর্ড। আরও ভয়ঙ্কর তথ্য ছিল, প্রত্যেক নিখোঁজের আগে কেউ না কেউ নিজের মতো কাউকে দেখেছিল। তখন আর বুঝতে বাকি রইল না যে মূল ঘটনাটা কি ঘটছে। তিনি বলেন, আমি সেদিনই ওই স্থান ত্যাগ করি, কিন্তু বাড়ি ফেরার পরও মুক্তি পাইনি। বারবার সেই জায়গার স্বপ্ন দেখতাম। মনে হতো তিনি যেন অল্পের জন্য বেঁচে ফিরেছেন, আর সেই নির্জন চর যেন এখনও তাকে ডাকছে। তিনি আরও বলেন, বহু বছর পরে আবার তিনি যখন ব্যক্তিগত কাজে সেখানে যান, বিকেলের আলোয় নদীর দিকে তাকিয়ে দেখেন দূরে চরের ওপর একজন দাঁড়িয়ে, সোহেল সাহেব, যিনি মারা গেছেন। তিনি ধীরে হাত তোলে, আর ডান হাতে 6টি আঙুল। তিনি ইশারায় মনে হচ্ছিল তাকে ডাকছে। আজও স্থানীয় মাঝিরা বলে, যমুনা কাউকে শুধু ডুবিয়ে নেয় না, আগে সে চেহারা নেয়, তারপর ডাকে, তারপর অপেক্ষা করে কখন মানুষ নিজেই তার দিকে হাঁটতে শুরু করবে। আর মাঝরাতে যদি কেউ যমুনা সেতুর নিচে নির্জন চরে দাঁড়িয়ে খুব মন দিয়ে শোনে, মাঝে মাঝে নিজের নামটাই শুনতে পায়, কিন্তু নিজের গলায় না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।